রাজনীতির দাবার ছকে কখনো কখনো এমন একটা চাল আসে যেটা দেখলে মনে হয় যেন 10টা গুটি একসঙ্গে সরে গেল, কিন্তু আসল সত্য হলো গুটিগুলো সরে যায়নি, শুধু তাদের ভিতরে ফাটল ধরে গেছে। আর সেই ফাটলের শব্দ আজ কলকাতা থেকে দিল্লি পর্যন্ত শোনা যাচ্ছে। কারণ যে 20 জন সাংসদ একসাথে তৃণমূল ছেড়ে বেরিয়েছিলেন, যাদের দেখে সবাই ভেবেছিল মমতা ব্যানার্জির দুর্গ এবার সত্যি ভেঙে পড়ল, সেই 20 জনের ভিতরেই এখন 3 জন ফিরে আসার জন্য মরিয়া। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল গল্প শুরু হয় বাকি 17 জনকে নিয়ে। কারণ এই 3 জনের ফিরে আসার পথ খুলে গেলে বাকি 17 জনের মাথার উপর ঝুলে থাকা খাড়াটা আরও ধারালো হয়ে নামবে। কিন্তু এই পুরো খেলাটার নেপথ্যের কারিগর কে? তিনি এই মুহূর্তে কেন নীরব থেকে কথা বলছেন না? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে বিদ্রোহ মমতাকে শেষ করতে এসেছিল, সেই বিদ্রোহী কি শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে? গল্পটা একটু পিছিয়ে দেখি। কিছু মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল বাংলার রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস থেকে একসঙ্গে 20 জন সাংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। শুধু বেরিয়ে যাওয়া নয়, তারা সরাসরি এনসিপিতেই যোগদান করেন। আর সেখান থেকে পৌঁছে যায় এনডিএ জোটে, অর্থাৎ মমতার ঘর থেকে সরাসরি বিজেপির ছায়ার তলে। সেদিন অনেক বিশ্লেষক বলেছিলেন এটা মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কা। এটা শুধু সংখ্যার কথা নয়, এটা মনোবলের কথা। যখন আপনার নিজের ঘরের মানুষই আপনার বিপক্ষে দাঁড়ায়, তখন বাইরের প্রতিপক্ষের জন্য সেটা একটা বড় সুযোগ। কিন্তু রাজনীতিতে একটা নিয়ম আছে, যিনি দ্রুত হারে তিনি দ্রুত যেতেও না। মমতা ব্যানার্জি শুধু দ্রুত হাসেননি, তিনি অপেক্ষা করছেন, আর অপেক্ষার ফল এখন দেখা যাচ্ছে। এই 20 জনের মধ্যে প্রথম একটা বিভাজন ছিল, যদিও বাইরে থেকে সেটা দেখা যেত না। কেউ গিয়েছিলেন রাগের মাথায়, কেউ গিয়েছিলেন চাপে, কেউ গিয়েছিলেন হিসাব কষে। বিশেষ করে মুসলিম সম্প্রদায় থেকে আসা সাংসদদের জন্য এই সিদ্ধান্তটা কখনোই সহজ ছিল না। কারণ বাংলার মাটিতে মুসলিম ভোটারের বড় একটা অংশ এখনও মমতা ব্যানার্জির সঙ্গে আছে। বিজেপির সঙ্গে একই জোটে দাঁড়িয়ে পরবর্তী নির্বাচনে টিকিট পাওয়া এক কথা, কিন্তু ভোট পাওয়া সম্পূর্ণ অন্য কথা। এই বাস্তবতা ধীরে ধীরে তাদের স্পষ্ট হতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তে মঞ্চে প্রবেশ করেন সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের সেই বলিষ্ঠ নেতা যাকে সবাই চিনে পুরনো শিয়ালের বুদ্ধি বলে। তিনি কোনো তাড়াহুড়ো করেননি, নীরবে যোগাযোগ রেখেছিলেন। আর এখনই সেই যোগাযোগের ফল বেরিয়ে আসছে একে একে। যে 3 জন সংসদের নাম এখন সবচেয়ে বেশি আলোচিত, তারা হলেন ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের খান। 3 জনই মুসলিম সাংসদ। আর তাদের ফিরে আসায় ইচ্ছার পেছনে একটা অত্যন্ত ব্যক্তিগত কারণ আছে। আবু তাহের খান প্রায় 1 মাস আগে প্রকাশ্যে বলেছিলেন কোনো মতে বিজেপির সঙ্গে হাত মেলাবেন না, মমতা ব্যানার্জিকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তাই সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে। সেখানে তার কণ্ঠে যে অনুশোচনা ছিল, সেটা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় আসে। এই 3 জন কি শুধু আবেগের বশে ফিরছেন, নাকি এর পেছনে একটা সুচিন্তিত রাজনৈতিক হিসাব কাজ করছে? হিসাবটা বুঝতে হলে আগে বুঝতে হবে দলত্যাগ বিরোধী আইনের জটিলতা। সংবিধানের 10ম তফসিলে বলা আছে, যদি কোনো দলের 2/3 সদস্য অন্য দলে মিশে যান, তাহলে সেটা দলত্যাগ হিসাবে গণ্য হয় না, এটাকে বলে মার্জার। 20 জন সাংসদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল এটা দলত্যাগ নয়, কারণ 20 জন একসঙ্গে গেছেন। কিন্তু এটা একটা সূক্ষ্ম প্রশ্ন আছে, দল বলতে কি বোঝায়? শুধুমাত্র লোকসভায় 20 জন সাংসদ, নাকি পুরো দল, যার মধ্যে আছে হাজার হাজার নেতাকর্মী, বিধায়ক, পঞ্চায়েত সদস্য? এই প্রশ্নটাই এখন আদালতের সামনে তুলেছেন কপিল সিব্বল। তিনি একটি পিটিশন দায়ের করেছেন। সেখানে তর্ক করা হচ্ছে, যদি পার্টি মানে পুরো সংগঠন হয়, তাহলে 20 জন সাংসদ মিলে আরেকটা দলে মিশে যাওয়াকে কখনোই বৈধ মার্জার বলা যায় না। কারণ তৃণমূল কংগ্রেসের বাকি সব কিছু তো মমতার সঙ্গে আছে, শুধু 20 জন সাংসদ চলে গেছেন। সুতরাং এটা আসলে দল থেকেই। আর যদি আদালত এই ব্যাখ্যা মেনে নেয়, তাহলে 20 জনের সাংসদের পদ একসাথে খারিজ হয়ে যেতে পারে। এখন ভেবে দেখুন, যদি এই 3 জন ফিরে আসেন, তাহলে সংখ্যাটা 20 থেকে কমে 17তে দাঁড়াবে। কিন্তু শুধু সংখ্যাই সমস্যা নয়, সমস্যা হলো এই 3 জন যদি ফিরে এসে বলেন যে আমরা চাপে গিয়েছিলাম, স্বেচ্ছায় যাইনি, তাহলে বাকি 17 জনের জন্য আদালতে নিজেদের অবস্থান রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ তখন প্রমাণ হবে যে এই পুরো প্রক্রিয়াটাই ছিল জোর জবরদস্তির ফল, কোনো স্বাভাবিক রাজনৈতিক মার্জার নয়। আর এখানে কৌশলগত রায়ের মাস্টার স্ট্রোক। তিনি বলেছেন, যদি এই 3 জন সত্যি ফিরে আসেন, তাহলে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু দল থেকে তাদের বহিষ্কার করা হবে। অর্থাৎ তারা সাংসদ পদে থাকবেন, কিন্তু কোনো দলের ছত্রছায়া থাকবেন না, নির্দলীয় সাংসদ হিসাবে লোকসভায় বসবেন। এটা একটা অদ্ভুত সমঝোতা। মমতা তাদের ক্ষমা করছেন না, কিন্তু ডুবতেও দিচ্ছেন না। তাদের একটা রাজনৈতিক জীবন দিচ্ছেন, কিন্তু দলের ছায়া দিচ্ছেন না। কিন্তু আসল লাভটা এখানে নয়, আসল লাভ হলো বাকি 17 জনের জন্য। কারণ এই 3 জন যখন বেরিয়ে আসবেন, তখন এনসিপির সেই একক গোষ্ঠীর আরও দুর্বল হয়ে পড়বে। আদালতে তাদের পক্ষে যুক্তি দেখানো আরও কঠিন হয়ে পড়বে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আদালত শেষ পর্যন্ত রায় দেয় যে এ মার্জার বৈধ নয়, তাহলে শুধু 17 নয়, 20 জনেরই এই সাংসদ পদ চলে যেতে পারে। কিন্তু এই 3 জন, তারা তো ইতিমধ্যে ফিরে এসেছেন, তাদের মামলা তুলে
নেওয়া হয়েছে। তারা নির্দলীয় হিসেবে টিকে আছেন, মানে তারা বাঁচলেন, বাকিরা ডুবলেন। সৌগত রায় নিজেই বলেছেন সংখ্যাটা শুধু 3 নয়, আরও অনেকে যোগাযোগ করেছেন, তিনি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত স্পষ্ট, মানে তৃণমূল ছেড়ে যাওয়া 20 জনের মধ্যে আরও কয়েকজন ভিতরে ভিতরে কালীঘাটের দরজায় কড়া নাড়ছেন। তারা প্রকাশ্যে কিছু বলবেন না, কারণ সময় এখন তাদের পক্ষে নয়। কিন্তু যখন আদালতের শুনানি এগোবে, যখন চাপ বাড়বে, তখন আরও কয়েকজনের নাম হয়তো সামনে আসবে। কিন্তু কেন সেই ফিরে আসার ঢেউ? কেন যারা একসময় ঢাকঢোল পিটিয়ে বেরিয়েছিলেন তারা এখন ফিরে আসতে চাইছেন? কারণ একটাই, বাস্তবতার মুখোমুখি। যখন বিদ্রোহ করেছিলেন তখন হয়তো মনে হয়েছিল নতুন দলের সঙ্গে নতুন ভবিষ্যৎ গড়া যাবে, কিন্তু এনসিপির এই একটা দল হিসাবে দাঁড়াতে পারেননি। বাংলার মাটিতে তার কোনো অস্তিত্ব নেই। আর এনডিএ জোটে গিয়ে বিজেপির সঙ্গে একই ছাতার তলে দাঁড়ানো মানে বাংলার মুসলিম ভোটারদের কাছে নিজের রাজনৈতিক পরিচয় হারানো। এটা কোনো ছোট বিষয় নয়, এটা একটা সাংসদের রাজনৈতিক জীবনের প্রশ্ন। আরও একটা কারণ আছে যা সৌগত রায় নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন যারা দল ছেড়েছিলেন তাদের অনেকের ওপর পুলিশ থেকে, প্রশাসন থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। এখন যখন সেই চাপ কিছুটা কমেছে, এখন তারা আবার নিজের আসল অবস্থানে ফিরতে চাইছেন। এই কথাটা যদি সত্যি হয় তাহলে একটা বড় প্রশ্ন ওঠে, এই 20 জন কি আদৌ স্বেচ্ছায় গিয়েছিলেন, নাকি একটা পরিকল্পিত অপারেশনের শিকার হয়েছিলেন? এবং এখন যখন সেই অপারেশনের প্রভাব কমছে, তখন তারা আবার নিজের ঘরে ফিরছেন। অন্যদিকে যারা এখনও ওপারে আছেন তারা কি করছেন? শতাব্দীর রায়ের পোস্ট দিচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই, 20 জন একসঙ্গে আছি। আরও কয়েকজন প্রকাশ্যে বলছেন সব ঠিক আছে, কিন্তু সৌগত রায় যখন বলছেন সংখ্যাটা সাবস্টেন্সিয়াল, তখন বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে চিত্রটা সম্পূর্ণ আলাদা। বাইরে সাহসের মুখোশ, ভিতরে ভয়ের ঘাম। কারণ সবাই জানে আদালতের রায় যদি বিপক্ষে যায় তাহলে সাংসদ পদ তো যাবেই, সঙ্গে রাজনৈতিক কেরিয়ারও শেষ। আর মমতা ব্যানার্জি, তিনি নিজেই এ বিষয়ে সরাসরি কিছু বলছেন না। তিনি বলেছেন সময় মতো আলোচনা করবেন, এটাই তার খেলা। তিনি জানেন সময় এখন তার পক্ষে। যতদিন আদালতের মামলা ঝুলে থাকবে ততদিন বিদ্রোহী সংসদের ওপর মানসিক চাপ বাড়বে, আর চাপ যত বাড়বে কালীঘাটের দরজার লাইন তত লম্বা হবে। পুরো ছবিটা একবার দূর থেকে দেখুন। কয়েক মাস আগে সবাই বলেছিল মমতা শেষ, 20 জন সাংসদ চলে গেছে, দল ভেঙে গেছে। আজ সে ভাঙা দল থেকে টুকরোগুলো একটা একটা করে ফিরে আসবে। আর যে চালটা দিয়ে এই পুরো খেলাটা সাজানো হচ্ছে সেটা অত্যন্ত সূক্ষ্ম। সরাসরি কাউকে ডাকা হচ্ছে না, কিন্তু দরজা খোলা রাখা হচ্ছে। জোর করে কাউকে ফেরানো হচ্ছে না, কিন্তু ওপারে থাকা ভয়টা স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে। পুরনো চাল ভাতে বাড়ে। সৌগত রায় প্রমাণ করে দিলেন এই প্রবাদটা কেন শত শত বছর ধরে টিকে আছে। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন কৌশলী। তিনি জানেন কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, এবং কখন একটা ছোট্ট ইশারা পুরো খেলাটাকে বদলে দিতে পারে। তবে একটা প্রশ্ন এখনও অমীমাংসিত, এই 3 জনের পর আর কতজন ফিরবেন? 17 জনের মধ্যে কতজনের সাংসদ পদ শেষ পর্যন্ত বাঁচবে? আর সবচেয়ে বড় কথা, যে বিদ্রোহ মমতাকে শেষ করতে এসেছিল, সেই বিদ্রোহী কি শেষ পর্যন্ত মমতাকে আরও শক্তিশালী করে তুলছে? আপনার কি মনে হয়, এই 3 জনের ফিরে আসা কি মমতার সবচেয়ে বড় রাজনৈতিক জয় হতে চলেছে, নাকি এটা শুধু একটা সাময়িক প্রশান্তি যার পেছনে আরও বড় কোনো ঝড় লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের খেলাটা হয়তো আরও চমকপ্রদ হতে চলেছে।